নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে যিনি আড্ডায় আছেন তাকে সাধারণত বাস্তবে আমরা কেউ ম্যাডাম সেনগুপ্ত বলে ডাকি না, কিন্তু পর্দায় তিনি ম্যাডাম সেনগুপ্ত, আর বাস্তবে আমাদের কাছে সবার প্রিয় ঋতুদি। ঋতুদি, ওয়েলকাম টু ট্রাইব টিভি বাংলা। ফিল্মি সফরে তোমাকে স্বাগত। কেমন আছো একটু শুনি। ভালো, তুমি কেমন আছো? বেশ চলছে ঋতুদি। যেটা আমি প্রথমেই বললাম, তোমাকে বাস্তবে কেউ একটা ম্যাডাম সেনগুপ্ত বলে ডাকে না, এরকম হয়েছে? এত বছরে কেউ ডেকেছে ম্যাডাম সেনগুপ্ত বলে? না, ম্যাডাম বলে ডেকেছে, কিন্তু ম্যাডাম সেনগুপ্ত বলে খুব একটা কেউ ডাকেনি। এটা যখন প্রথম শুনলে তোমার মাথায় কি কি ক্লিক হ্যাঁ, করলো? ম্যাডাম সেনগুপ্ত নামটা আসলে খুব একটা ক্যাচি হয়েছে না, সবাই বলছে। আর সবাই অনেক ইন্টারেস্টও দেখাচ্ছে ছবিটা দেখবার জন্য। মানে এটা আমার কাছে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার লাগছে যে সবাই খুব মানে একটা আনন্দ করে ছবিটা দেখতে চাইছে অ্যান্ড অল দ্যাট। তো ওই জন্য আমি ম্যাডাম সেনগুপ্তার চশমাটাও নিয়ে এসেছি, একটু ম্যাডাম সেনগুপ্তা হব বলে এরকম করে। এই যে তুমি এত কেমিস্ট্রি সব কিছু সলভ করছো, সেখানে বাস্তব জীবনে এরকম কেমিস্ট্রি সলভ করা হয়? মিস্ট্রি কেমিস্ট্রি আমার জীবনে সবসময় চলতে থাকে, সবসময় সব কিছু মনে হয় কিছু কিছু ব্যাপার এত মিস্টিরিয়াস হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে সেটাকে সলভ করতে। কিন্তু কেমিস্ট্রিতে আমি খুব একটা ভালো ছিলাম না কোনোদিনও, কিন্তু জীবনের কেমিস্ট্রিতে আই এম গুড। মানে আমার সঙ্গে রিলেশনশিপ কেমিস্ট্রিতে অনেকেই মনে হয়েছে যে সবার কাছে এই বন্ধনটা খুব ইম্পর্টেন্ট, এবং রিলেশনশিপ কেমিস্ট্রিতে আমার মনে হয় আমি বেশি স্কোর করেছি দ্যান অরিজিনাল কেমিস্ট্রি। এই যে তুমি বললে যে রিলেশনশিপের ব্যাপারে তুমি গুড, সেখান থেকে একটা কথা বলি। রিসেন্টলি শতাব্দী দিদির একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে দিদি বলছিলেন যে তুমি তাকে সব প্রেমিয়ারে ডাকো, সব কিছুতে মনে রাখো, সব সময় ডাকো। এই বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার মন্ত্রটা তোমার কাছে? দেখো, টেকানো না, আমি যাদের সম্পর্কে মনে করি, যাদের আমি রেসপেক্ট করি বা যাদের সাথে ভালো সম্পর্ক আমার আছে, তাদের সঙ্গে এই সখ্যতাটা তো খুবই স্বাভাবিক না। আর তারা তো আমার সিনিয়র, এবং তাদের কাছ থেকে তারা এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে চালনা করেছে, কত ছবি করেছে, তাদের এত এক্সপিরিয়েন্স, তাদের এত ইনভলভমেন্ট, তাদের এত কন্ট্রিবিউশন, তো তাদের তো অবশ্যই আমি মনে রাখবো এবং ডাকবো। আমি চুমকিদিকেও অনেক বার ডেকেছি, এবং চুমকিদি এসেছে আমার অনেক অনুষ্ঠানে। এবং চুমকিদি যখন প্রথম বুটিক শুরু করেছিল তখন আমিও গেছিলাম, তখন পেটসদের নিয়ে চুমকিদির একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম। ইভেন মানে শতাব্দী অনেক আমি ওর পরিচালনা অ্যাক্টিংও করেছি। এবং ও যখন আবার সিনেমাতে এলো এত বছর পর, আই এম সো হ্যাপি। মানে আমি মেসেজ করেছি, আমাকেও ও মেসেজ করেছিল দেখবার জন্য, আমিও টেক্সট করেছি যে আমি বম্বেতে ছিলাম তখন, আমি যেতে পারলাম না, বললাম কিন্তু আমি দেখবই ছবিটা। কিন্তু আমি কমেন্টও করেছিলাম যে খুব সুন্দর হয়েছে ইয়েটা, মানে ট্রেলারটা খুব ভাল লেগেছে। এবং ওর এতদিন পরে প্রত্যাবর্তনটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি ওর বেশ কিছু ভালো ছবি, ইনফ্যাক্ট আমরা একটা দুটো ছবিতে একসাথে কাজও করেছি। লালপান বিবিতে আমার যখন একদম ইনিশিয়াল স্টেজে ওটা করেছিলাম, সেখানে আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম। ওই গানটা খুবই পপুলার হয়েছিল, আয়নাতে মুখ দেখে, ওইটা চিরঞ্জিত দার সঙ্গে ছিল। এবং তারপরে আমি আর শতাব্দী রায় ওই ছবিটা করেছিলাম, সংসার সংগ্রাম, চিরঞ্জিত দার ডিরেকশনে, সেটাও সুপার ডুপার হিট। তারপরে আমরা আরেকটা ছবি করেছি, আরেকটা ছবি করেছিলাম, স্বপন সাহার একটা ছবি করেছিলাম। এবং তারপরে আর একটা এই রিসেন্টলি শতাব্দী রায়ের ডিরেকশনে কাজ করেছিলাম, ওম শান্তি বলে। এবং তো এইভাবেই বেশ খুব ইন্টারেস্টিং আমাদের, তোমাদের কেমিস্ট্রিগুলো খুব ভালো। ইনফ্যাক্ট আমার কোনো ভালো লেখা আমি শতাব্দীকে পাঠাই, ওর কোনো ভালো কবিতা আমাকে পাঠায়। তো আমার মনে হয় যে এইটাই তো জীবন, মানে এই সম্পর্ক হয়তো রোজ দেখা হয় না, কিন্তু এই যে ছোট একটা মানে আদান প্রদানের, মানে এই সম্পর্কের আদান প্রদান বা ক্রিয়েটিভ আদান প্রদান, এটাতেই মানুষের সম্পর্ক রয়ে যায়। এই যে আবার কি একসাথে তোমাদেরকে আবার দেখা যেতে পারে পরে? তুমি কি একটা উদ্যোগ নেবে? হ্যাঁ, হতে পারে, আমরা উদ্যোগ নিতে পারি একটা কাজ করার একসাথে। আমার মনে হয় যে নিশ্চয়ই এরা কত ট্যালেন্টেড সবাই, আমি ইনিশিয়েটিভ নিতে পারি, ভাববো। ঋতুদি কথা দিচ্ছেন, ভাববেন। এখানে তো তুমি কেমিস্ট্রি, হিস্ট্রি সব সলভ করছো, কখনো ছেলে মেয়ের সাথে এরকম কেমিস্ট্রি করেছো? এই যে টিনেজ বয়স, শুধু তোমার ছেলে গ্রাজুয়েশন পাস করলো, আমরা দেখলাম, এরকম ছেলেদের পেছনে কোনো স্পাইগিরি করা হয়েছে ছেলে মেয়েদের কাছে? আমি না স্পাইগিরি করতে পারি না, বরঞ্চ আমি মানে স্পাইগিরি এই কারণেই করতে পারি না, কারণ আমার মানে ওই রকম ধরনের ভেতরে ওরকম একটা নেই যে আমি সবাইকে সন্দেহ করব বা স্পাই করব, ওটা আমার ঠিক মানে মানে আমি ঠিক ওরকম নই। কিন্তু মাঝে মাঝে ইনকুইজিটিভনেস থাকে, কি করছিস রে, কি হচ্ছে রে, কে কথা বললো রে। এই টিনেজ থেকেই তো মায়েদের বন্ধু হয়ে ওঠে। এক্স্যাক্টলি, তবে আমার বাচ্চারা অনেক কিছুই ডিসকাস করে আমার সঙ্গে, এরকম না। এবং হয়তো মানে ওপেনলি করে না, কিন্তু কখনো জিজ্ঞেস করলে ওরা বলে
এরকম। আর ওদের একটা নিজেদের স্পেস তৈরি করে নেয় তো ওরা সব কিছু হয়তো বাবা মার সাথে ডিসকাসও করতে চায় না, কিন্তু তাহলেও কিছু কিছু বিষয় আমরা দুজনেই সবাই বলি যে দেখো তোমাদের কিছু মানে তোমরা মনে করবে যে আমাদের কাছে বললে সেটা সেফ, না বললেই বরঞ্চ আমরা মানে তোমাদেরকে হেল্প করতে পারবো না কোনো বিষয়। একদমই। এইটা আমার মনে হয়, আমি বাচ্চাদেরকে সবসময় বলি যে প্লিজ বলো আমাদেরকে, যাতে আমরা তোমাকে সঠিক দিশাটা দেখাতে পারি, মানে কোনো প্রেজুডিসড ভাবে না, বাট নর্মাল ভাবে যে এটা। আর আমি না কোনো কিছুর অত মানে খেলাপে না যে মানে ভীষণ একটা সাংঘাতিক রেস্ট্রিকশন, ভীষণ একটা সাংঘাতিক রুটিন, অতটা না। আমি একটু ফ্লেক্সিবল এই ব্যাপারে, আমি বাচ্চাদেরকে ফ্লেক্সিবিলিটিও দিই, শাসনও করি, কিন্তু মানে একটা সামঞ্জস্য। কিন্তু আমি সবসময় মনে করি না যে বাচ্চাদেরকে ভীষণ শাসনে রাখলেই যে বাচ্চারা খুব ভালো হবে এবং বাচ্চাদের একটা মেন্টাল ডেভেলপমেন্টটা ভালো হবে, সেটা নয়। একটা ব্যালেন্স রাখতে হয় সব কিছু, মানে একটু ছাড়ও দিতে হয়, আবার একটু মানে একটু ধরতেও হয়। তুমি রেগে যাও? মাঝে মাঝে তো খুবই রেগে যাই। আমার মেয়ে মাঝে মধ্যেই আমাকে উল্টোপাল্টা বলে দেয়, আমি বললাম তখন, মা ইউ ডোন্ট নো, তুমি এই ব্যাপারে কেন বলছো, এরকম বলে। তখন আমি বললাম, হ্যাঁ তুমি তো বেশি জানো, আমি তোমার মা না তুমি আমার মা। আসলে এখনকার জেনারেশন যা হয় না, মানে একদমই, এখন তো একদমই। ওদের নিজেদের অনেক কিছু থাকে, সেগুলোকে আমাকে আবার একটু কোপ আপ করতে হ্যাঁ, হয়। কিন্তু তুমি কিন্তু এটা অ্যাডজাস্ট করে তুমি অটোগ্রাফ থেকে সেলফি ট্রানজিশন, নিজেকেও ট্রানজিশনের মধ্যে তুমি এই পুরোটা ফেলে দিয়েছো, এটা সাধারণত সবাই পারে না। না। এইটা কিভাবে পারলে? এইটা আসলে আমার মানে বেসিক্যালি আমার ইনস্টিংক্টটাও খুব মানে আমি স্ট্রং, যে ভালো ভালো কিছু কাজ মানে করব। সেই জন্য যখন মানে সময়ের বদলের সাথে সাথে, সোসাইটির বদলের সাথে সাথে ছবির মানে মানে ছবির মানে সিস্টেমটা বদলের সাথে সাথে আমি নিজেকেও বদলেছি মানে সময়ের সাথে সাথে যেটা প্রয়োজন সেটা আমি করেছি। এবং আমি সবসময় আমার কাজের জায়গায় রেলিভেন্ট থাকতে চেয়েছি, মানে রেলিভেন্স সেই অর্থে যে এখান থেকে রেলিভেন্ট হয়ে ওঠা উচিত। কারণ আমি মনে করি যে অভিনেত্রী যদি তার মানে প্রসারটাকে বড় না করে, প্রসারতাটা যদি না থাকে, তাহলে তার যে সত্তাটা বা তার শৈল্পিক যে মানে কন্ট্রিবিউশনটা, সেটা অনেক স্টান্টেড হয়ে যাবে, সেটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো সেই জন্য আমিও মানে সময়ের সাথে সাথে কন্টেন্ট বলো, আমার নিজেকে বলো, আমার নিজের পার্টিসিপেশন বলো ইন দ্য ফিল্মস, আমার বদলেছে। ছবি করার ধরনও তো বদলেছে ঋতুদি। ধরন বদলেছে, আমার অভিনয়ের ধরন বদলেছে, আমি নিজেকে বদলেছি, আমার চরিত্রের সাথে সাথে আমি নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করি যতটা পারি। এবং আমি মনে করি যে ওখানেই আমার সার্থকতা, আর যুগের কিছু সাথে না। তাল মিল। একদমই তাই। না হলে তো আমি তো ওইখানেই থেকে যাব, আর আরও সব কিছু অনেক এগিয়ে যাবে। এই পুরোনো দিনের কিছু কিছু এসেন্স কি এখনো মিস করো ঋতু? তাই জন্যই তো পুরাতন বানালাম। একদমই, একদমই। পুরাতনের এসেন্স আমি সবসময় মনে করি যে পুরাতনই আমাদের নতুনের দিকে নিয়ে যায়। আজকে তুমি বলো না, তোমার বাবা মা মানে আত্মীয় স্বজন যারা তোমাদের জীবনে পুরাতন, মানে যারা ছোট থেকে এতক্ষণ মানে তারা তো আজকে সত্যি পুরাতন হয়ে গেছে, কিন্তু তারা যদি তোমার পাশে বা তোমাকে ঘিরে তোমার আঁকড়ে না থাকে, তাহলে তুমি কি মনে করবে তুমি একা একা সব জীবন জয় করতে পারবে না। কারণ ওদের ওই রসদটা নিয়েই তুমি এগিয়ে যাচ্ছ। তাই পুরাতনকে আমি কখনো ইগনোর করি না। পুরাতনই হচ্ছে সনাতন, পুরাতন জায়গাটাই সবচেয়ে স্ট্রং, যেখানে তুমি এগিয়ে যাবার স্বপ্ন দেখতে পারো। পুরাতন থেকে নতুন, নতুন থেকে আবার পুরাতন, পুরাতন থেকে আবার নতুন। ইট ইজ লাইক এ সাইকেল। তাই আমার মনে হয় যে জীবনটাকে যতদিন পারি সুন্দরভাবে বেঁচে, ভালো করে হাসি খুশি হয়ে, মানে কোনো মনে ক্লেশ না রেখে এইভাবে জীবনটা বাঁচা উচিত, যাতে যখন তুমি এই জীবন থেকে চলেও যাবে, একটা আনন্দের স্মৃতি নিয়ে যাবে এই পৃথিবী থেকে। সবাই মনেও রাখবে আনন্দের স্মৃতিগুলো। আর সবাই সেই আনন্দের স্মৃতিগুলো তুমি নিজেও আনন্দের স্মৃতি নিয়ে যাবে যেখানেই যাও, মানে যেই ভুবনেই তুমি যাও, কিন্তু মানে আনন্দের স্মৃতি নিয়েই যাবে। তো আমার কাছে আনন্দের স্মৃতিটাই ইম্পর্টেন্ট। বেশ, এইভাবেই আনন্দে বাঁচো, আনন্দে আরো আরো কাজ করো, আমাদের নতুন নতুন চরিত্র উপহার দাও। দর্শকদের শেষে কি বলবো? ম্যাডাম সেনগুপ্ত আসছে। আমি বলবো এবং আবারও বলবো যে ভালো সিনেমা দেখার দর্শক আমাদের আছে, এবং আমি জানি আমাদের দর্শক আমাদের ছবিকে সাপোর্ট করে সবসময়, এবং রিসেন্ট কিছু ছবি খুবই ভালো হয়েছে, এবং আমি পুরাতনের জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমার দর্শককে, যে দারুণ 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 রেসপন্স দিয়েছে আমার দর্শক, দারুণ ছবি, দারুণভাবে দেখেছেন ছবিটা। এর পরের ছবিটাও কিন্তু দারুণভাবে দেখুন, একদম ম্যাডাম সেনগুপ্ত দাঁড়িয়ে আছে আপনাদের সামনে।
সাসপেন্স থ্রিলার, আর শুধুমাত্র তাই না, আবোল তাবোলকে ঘিরে একদম একদমই। হত্যা রহস্য। তো আমি বলবো যে আবোল তাবোলের এই হত্যা রহস্য আপনারা সবাই দেখতে আসুন। 4th জুলাই ছবিটি রিলিজ হচ্ছে। ম্যাডাম সেনগুপ্তা আপনাদের একেবারে নিয়ারেস্ট প্রেক্ষাগৃহে, প্লিজ আসবেন, মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।